আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লকডাউন চলবে 6 জুন পর্যন্ত, সীমান্ত বন্ধ থাকবে আরও 14 দিন। রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ 12 জনের মৃত্যুর রেকর্ড। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে নির্বাচন কমিশনের আপত্তি, চলছে সরকারকে চিঠি দেওয়ার প্রস্তুতি, জানিয়েছেন সিইসি নুরুল হুদা। সিলেটে আবারও ভূমিকম্প, চট্টগ্রাম সহ আশপাশের অঞ্চলও ঝুঁকিপূর্ণ। রাজধানী ঢাকা নিয়ে অভয় দিলেন বিশেষজ্ঞরা। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসনের হোতা আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির অস্থিমজ্জায় প্রতিহিংসা, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আরেক সপ্তাহ বাড়িয়ে 6 জুন পর্যন্ত নেওয়া হয়েছে চলমান বিধিনিষেধ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণ 5%-এর নিচে না নামলে এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সীমান্ত বন্ধের মেয়াদও বাড়ানো হয়েছে আরও 14 দিন। জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শে এইসব সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে করোনা পরিস্থিতি বিবেচনা করে চলমান বিধিনিষেধ আরেক সপ্তাহ বাড়িয়েছে সরকার। ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দেশে চলাচল সীমিত থাকবে। কার্যকরী হয়, কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, জীবন জীবিকার ক্ষতি না করে সংক্রমণ রোধে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। সীমান্তবর্তী এলাকাগুলোর উপরে আমরা বিশেষ নজর রেখেছি। যদি সেখানে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, ওই জায়গাগুলোতে চলাফেরার উপর আমাদের নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো, যেটি আমরা চাঁপাইনবাবগঞ্জে করেছি তাৎক্ষণিকভাবে। আমরা পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। টোটালি যদি স্বাভাবিক অবস্থায় আমরা নিয়ে আসতে পারতাম তাহলে এটা, কিন্তু আমরা চাচ্ছি যে 5% আসার পরে, কিন্তু এই যে আমাদের চাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে করে আমরা কাজকর্মগুলো করতে পারি যেটুকু সম্ভব। আর স্কুল কলেজ আমরা বন্ধ রেখেছি, অফিস আদালত বন্ধ রেখেছি। এদিকে দেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ, তাই 7টি সীমান্ত জেলায় লকডাউনের সুপারিশ করেছে জাতীয় টেকনিক্যাল কমিটি। এছাড়া ভারতের সাথে সীমান্ত যোগাযোগ বন্ধ থাকবে আরও 2 সপ্তাহ। বর্তমানে বাংলাদেশে এই যে বিভিন্ন বর্ডারগুলোতে লোকাল ট্রান্সমিশন বৃদ্ধি পাচ্ছে, তাতে বিভিন্ন ভেরিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমাদের একই সঙ্গে লকডাউনের পাশাপাশি সংক্রমণ কন্টেইনমেন্ট করার জন্য যেসব পদ্ধতিগুলো কঠোরভাবে পালন করা উচিত তা কিন্তু আমাদের সবার মাথায় থাকে। এই জন্য স্বাস্থ্য অধিদপ্তর সকলকে বিনীত অনুরোধ করছে তারা যেন লকডাউনের যেসব নিয়মাবলী, একই সঙ্গে সংক্রমণ কন্টেইন করার সমস্ত পদ্ধতিগুলো যেন সবাই ফলো করে। সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে সেখানে এইভাবে অবস্থানটা যেটা আছে যেভাবে, সেটি কিন্তু আরও 2 সপ্তাহ চলমান থাকবে। সেটি আমরা কিন্তু এটাই উল্লেখ করা হয়েছে। 36টা। দেশে বর্তমানে সংক্রমণের হার 8-9%, তাই স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে আশা করছে সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 12,583 জনে। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় 14,277টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও 1,444 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট 7,98,830 জন করোনায় আক্রান্ত হলেন। 24 ঘন্টায় আরও 1,397 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,38,805 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.58, সুস্থ 92.48 আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.47%। করোনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। রোগী ভর্তিও সর্বোচ্চ। করোনা ও করোনার উপসর্গ নিয়ে একদিনে এই হাসপাতালে মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জন করোনায় সংক্রমিত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এই নিয়ে 24 থেকে 29 মে পর্যন্ত হাসপাতালটিতে মারা গেলেন 50 জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ 7 জন করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের। এছাড়া রাজশাহীর 2 জন, নওগাঁর 2 জন ও নাটোরের 1 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী মেডিকেল করোনা আক্রান্ত রোগী বাড়ছে। রোগীদের জন্য ওয়ার্ডে জায়গা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে করোনার সংক্রমণ মংলা বন্দর এলাকায় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। উদ্বিগ্ন স্থানীয়রা। সংক্রমণ ঠেকাতে পুরো উপজেলায় 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে আজ সকাল থেকে। 18 থেকে 29 মে পর্যন্ত মোংলায় 128 জনের নমুনা পরীক্ষায় 80 জনের করোনা শনাক্ত হয়েছে, যা শতকরা 62%। সংক্রমণ রোধে রবিবার সকাল থেকে 8 দিনের জন্য কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছে মোংলা উপজেলাকে। এজন্য শহরে প্রবেশের সবকটি সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। সার্বক্ষণিক অভিযান শুরু করেছে 2টি ভ্রাম্যমাণ আদালত।
মংলার প্রবেশ পথগুলি বন্ধ করে দিয়েছে এবং 4টা চেকপোস্ট এখানে বসানো হয়েছে। লাইটার জাহাজ বা লঞ্চ স্টিমার যে সমিতি আছে তাদের সাথে কথা বলেছি, তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হবে মংলা পৌরসভা সেটা সরবরাহ করবে। কোনো অবস্থাতেই তারা স্থলে মংলা পৌরসভার স্থলে বাজারে ঘাটে প্রবেশ করতে পারবে না। দেশি বিদেশি নৌযানের কর্মচারীদের মোংলায় অবাধ বিচরণে আতঙ্কে স্থানীয়রা। বাইরের কান্ট্রি থেকে জাহাজগুলো আসতেছে, তাদের যে অচিরে যাদের মংলাজাত প্রদর্শন না হয় তাহলে করোনা অনেক কম পড়বে, কারণ কি তাদের যদি আটকানো যায় তাহলে করোনা ভাইরাসে আপনার অনেকটা নিয়ন্ত্রণ আনতে হবে। আমাদের সারা বছরে যদি লকডাউন দেয় তাহলে মানে এতে রোগ কমবে না। যদি ভারতীয় জাহাজের লোকজন না মানে যদি মার্কেটে না আসতে পারে সেই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। করোনার টিকা সংকটেও আছে হতাশা। প্রথম ডোজ টিকা নেয়া 8,465 জনের মধ্যে 6,599 জন পেয়েছেন দ্বিতীয় ডোজ। সরকারের যে নির্ধারিত কঠোর বিধিনিষেধ আছে সেইটা আমরা আসলে থাকলেও সেভাবে পালন করা হয়নি এখানে। সেটা আমরা যাতে জনগণ সঠিকভাবে পালন করে এ বিষয়ে আমরা প্রশাসনের মাধ্যমে এই কার্যক্রমটা আবার শুরু করেছি। প্রথম ডোজ যারা কোভিশিল্ড টিকা নিয়েছে তারা দ্বিতীয় ডোজের জন্য তাদের আসলে অপেক্ষা করতে হবে। সরকার আপ্রাণ চেষ্টা করছে এটা আনার জন্য, আসলেই তারা পাবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে না চললে করোনা আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা সচেতনদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের টিকা ফাইজার বায়োএনটেকের প্রথম চালান দেশে আসছে আগামীকাল। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কাল রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফাইজারের 1 লাখ ডোজ টিকা দেশে পৌঁছবে। তবে কাদেরকে এই টিকা দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোভিড সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এর আগে বৃহস্পতিবার জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সংসদ সচিবালয় কমিশনের 32তম বৈঠকে অংশ নিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা জেএম কাদের উপস্থিত ছিলেন। বৈঠকে 2021-22 অর্থ বছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে 336 কোটি 14 লক্ষ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়, যা আগের বছরের চেয়ে 22 কোটি টাকা বেশি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাসযোগ্য পৃথিবী করতে বিশ্ব নেতাদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ কোরিয়ায় সিউল থেকে ভার্চুয়ালি আয়োজিত গ্রিন গ্রোথ অ্যান্ড গ্লোবাল গোলস P4G সামিটে প্রধানমন্ত্রী আহ্বান জানান। পরিবেশ উন্নয়নে সম্মেলনের সদস্য দেশগুলো সম্মিলিতভাবে উদ্ভাবন, নীতি নির্ধারণ, সৃষ্টিশীল উদ্যোগ সহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়নে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কার্বন নিঃসরণ কমানো থেকে সবুজায়নের লক্ষ্য অর্জনে সম্মেলনে 3 দফা প্রস্তাবনাও দেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে নিজস্ব জলবায়ু ফান্ড গঠন, 100 বছরের ডেল্টা প্ল্যান সহ বাংলাদেশে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। For achieving green growth and global goals 2030, in addition to whole of society approach, a whole of world attitude is needed. The participating leaders in the P4G summit need to work more closely towards a greener future for our next generation. জাতীয় পরিচয়পত্র দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার উদ্যোগে নির্বাচন কমিশন কর্মকর্তাদের আপত্তি রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ইসির সাথে কোনো আলোচনা না করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে দেওয়ার বিষয়ে সম্প্রতি একটি চিঠি দেওয়া হয় কমিশনকে। এ বিষয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের আপত্তি রয়েছে বলে জানান সিইসি। কে এম নুরুল হুদা জানান, তাদের সাথে কোনো আলোচনা না করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানান্তরের বিষয়টি এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে উল্লেখ করে সিইসি বলেন, চিঠি দিলেই সঙ্গে সঙ্গে স্থানান্তর করা যায় না, এটি জটিল কাজ। এনআইডি কার্যক্রম কেন ইসির অধীনে থাকা উচিত সেই যুক্তি তুলে ধরে একটি চিঠি প্রস্তুত করতে মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকাটার সাথে এনআইডি চলে আসছে বাই প্রোডাক্ট হিসেবে এদেশে।
কারণ অন্য কোনো ডিপার্টমেন্ট ভোটার তালিকা এনআইডি করেনি। ভোটার তালিকা যখন তৈরি করতে যাবো সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কীভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা সাবঅর্ডিনেশন অথবা সুপরিয়রিটি এসে যায়, যেটা সংবিধান করে না, গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। আওয়ামী লীগ সচেতনভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রের ছদ্মাবেশে একদলীয় শাসন কায়েমের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ রাজনীতির পরিবেশ নষ্ট করে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার জন্ম দিচ্ছে। সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সকালে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করবার কাজ শুরু করেছে। অত্যন্ত পরিকল্পিতভাবে সুচতুরভাবে তারা এই দেশে উদার গণতান্ত্রিক যে রাজনীতি সেই রাজনীতিকে বন্ধ করে দিচ্ছে এবং তারাই আজকে এখানে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। আওয়ামী লীগ এই দেশের স্বার্থের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি, এই দেশকে নির্মাণের জন্য তারা কখনোই কোনো ভালো কাজ করেনি, তারা শুধুমাত্র ধ্বংসই করেছে। বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানান বিএনপির মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আমাদের চিকিৎসকদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে এবং তারা আশাবাদী হয়ে উঠেছেন যে এই জ্বর হয়তো বা আর আসবে না, কারণ তার প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। বারবার করে বলা হয়েছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, বারবার করে বলা হয়েছে যে তাকে নিঃসন্দেহে একটা অ্যাডভান্স হসপিটালে সেন্টারে তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য, কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। দুপুরে ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ধানমন্ডি থানা বিএনপি সভাপতি শেখ রবিউল আলম সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ে গরিব দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মির্জা ফখরুল। দুপুরে গোপীবাগে ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বাসভবনের সামনে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিবুন নবী খান সোহেল সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর হাইকোর্ট বাজার মসজিদ প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন। অন্যদিকে দক্ষিণ যাত্রাবাড়িতেও জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অস্থিমজ্জায় প্রতিহিংসা ও অসহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস। সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক, বিএনপি তার চেয়েও বেশি রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির এখনকার নেতৃত্বের বেশিরভাগই ভাড়া করা রাজনীতিবিদ। রবিবার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যাত্রায় পদে পদে বাধা সৃষ্টি করছে বিএনপি। সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মীয় বিভেদ রচনাকারীদের নিয়ে কোন ধরনের রাষ্ট্র গঠন করবেন জানতে চান ওবায়দুল কাদের।
সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসা গ্রহণ বিদ্যমান বিধিনিষেধ অ্যালাউ করে না। এরপরও সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে। প্রতিহিংসার রাজনীতি সরকার করে না। প্রকৃতপক্ষে বিএনপির অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস। সচিবালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে লাগামহীন বিষোদ্গার না করে গঠনমূলক সমালোচনার পরামর্শ দেন। প্রথম সারির যারা রাজনীতিবিদ বিএনপির, তাদের বেশিরভাগই হচ্ছে ভাড়া করা রাজনীতিবিদ। তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। সকালবেলা একবার সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, বিকেলবেলা একবার সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, আর বলেন কথা বলার কোনো অধিকার নাই, যা হাস্যকর। বিএনপির নেতৃবৃন্দ যেভাবে সকাল বিকাল সন্ধ্যাবেলা যেভাবে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, দেশ বিদেশ থেকে যেভাবে অমূলক সমালোচনা করা হয়, এইভাবে লাগামহীন সমালোচনা কোনো দেশে এইভাবে হয় না। হত্যা খুনের রাজনীতি বিএনপির আমল থেকে শুরু বলে দাবি করেন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সিলেটে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। রবিবার ভোর 4:35 দিকে এই কম্পন হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 2.8। উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী ডাউকি এলাকায়। ভূমিকম্পটি মাইনর হওয়ায় অনেকেই সেটি বুঝতে পারেনি। এর আগে শনিবার 3.5 ঘন্টার মধ্যে 4 বার কম্পন অনুভূত হয়। সকাল 10:36, সকাল 10:50, বেলা 11:30 ও বেলা 1:58 কম্পন অনুভূত হয়েছিল। এতে এয়ারপোর্ট থানা এলাকায় হেলে পড়েছে 2টি বহুতল ভবন। অত্যাধিক ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্টের 300 কিলোমিটারের মধ্যে অবস্থান হওয়ায় সিলেট চট্টগ্রাম অঞ্চল ও এর আশপাশের বড় ভূমিকম্পের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আবার রাজধানী ঢাকা তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে বলেও অভয় দিলেন তারা। সিলেট অঞ্চলে 3টি বড় ভূমিকম্প হয়েছিল, যথাক্রমে 1869, 1918 ও 1923 সালে। রিক্টার স্কেলে এসবের মাত্রা ছিল 7-এর উপরে। গত শনিবার 5 দফা ও রবিবার 1 দফা মৃদু ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে গোটা সিলেট জুড়ে। বিশেষজ্ঞদের মতে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের অবস্থান ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্টের 300 কিলোমিটারের মধ্যে। ডাউকি ফল্টে দীর্ঘদিন ধরে ভূপৃষ্ঠের ফাটলগুলো সুপ্ত অবস্থায় আছে। এর প্রভাবেই সিলেট অঞ্চলে শনিবার থেকে কয়েক দফা মৃদু ভূকম্পন। ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান, আর এগুলোর প্রভাব বেশি সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে। সেখানে ছোট ছোট ভূকম্পনকে বড় ভূমিকম্পের আভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বড় ভূমিকম্পগুলো আসার আগে ছোট ছোট বেশ কিছু আর্থকোয়েক হয়, যেটাকে আমরা ফোরশক বলি। এগুলো আসলে ফোরশক হিসেবে আমরা চিন্তা করতে পারি যে বড় একটা আসবে, হয়তো আমরা ধরে নিচ্ছি। ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের এটা একটা বাউন্ডারি। তো এই প্লেট বাউন্ডারিতে সাধারণত আর্থকোয়েক হয়ে থাকে। আর্থকোয়েক না হওয়া হলো একটা অ্যাবনর্মালিটি, আর্থকোয়েক হওয়া এটাই নরমাল। অধ্যাপক জিল্লুর রহমানের মত ভিন্ন। তার মতে ডাউকি ফল্ট থেকে দূরে অবস্থান হওয়ায় অপেক্ষাকৃত কম ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। ঢাকা কম ঝুঁকিপূর্ণ হওয়ার পেছনে আরও কিছু যুক্তিও রয়েছে তার। 7 ম্যাগনিটিউডের উপরে যদি আর্থকোয়েক হওয়ার সোর্স আছে ঢাকা শহরে, বাংলাদেশের ভিতরে নাই, এটা আছে নর্থ ডাউকি ফল্টে এবং আছে ইস্টার্ন বাউন্ডারিতে। বড় আর্থকোয়েক যেগুলো আসে, যেগুলো 8 ম্যাগনিটিউডের হয়, এগুলো 500 বছর পর পর হয় বা 700 বছর পর পর হয়। তো এটা মাত্র 100 বছর গেল, ওই আর্থকোয়েক হইতে হলে আরো 500 বছর যেতে হবে, তাইলে ওই ধরনের আর্থকোয়েক হইতে হবে। এই জন্য ঢাকা আর্থকোয়েক থেকে এতটা আর্থকোয়েকের এত ঝুঁকিতে নাই। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর মতে বহুতল ভবনে ভূমিকম্প সহনশীলতা তুলনামূলক বেশি। সিটি কর্পোরেশন গুলা ঢাকা, সিলেট, চিটাগাং যেটা করা উচিত, যেহেতু ভূমিকম্প সম্ভাবনা আছে, যেটা কবে আসবে বলা মুশকিল, যে আমাদের জানিয়ে দেওয়া উচিত সাধারণ মানুষকে, তোমাদের ভবনটা ইনিশিয়ালি চেক করো, বলো যে তোমাদের কি অবস্থা আছে, ভূমিকম্প সহনীয় আছে কিনা। 6-এর উপরে যেগুলো আছে বড় বিল্ডিং গুলো, সেগুলো যেহেতু ভূমিকম্পের সাথে সাথে তারা বাতাসের উইন্ডের এফেক্টটা নেয়, সেই জন্য ওগুলো রিলেটিভলি বেটার অবস্থায় আছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা পরীক্ষায় আবহাওয়া বিভাগের যান্ত্রিক সক্ষমতা বাড়ানোর উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকরা সংহতি প্রকাশ করেছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে ছাত্র শিক্ষকরা। দেশে অফিস, আদালত, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিং মল সবই খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ, সেই সমাবেশ থেকে প্রশ্ন তোলা হয়। এছাড়া সংক্রমণে 5% নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিক্ষামন্ত্রী, এমন কথাও তীব্র সমালোচনা করেন সমাবেশের বক্তারা।
টেলিফোনে আড়ি পাতা কথোপকথন রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে প্রচার বেআইনি বলছেন আইনজীবীরা। তবে যারা আড়ি পাচ্ছেন আইনের ফাঁক ফোকরে তারা পার পেলেও কেউ অভিযোগ করলে যারা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন তারা ফেঁসে যাবেন বলে মনে করেন আইনজীবীরা। উচ্চ আদালতের নির্দেশে এই বিষয়টিকে আইনি কাঠামোতে আনারও প্রক্রিয়া চলছে। দেশে ফোনে আড়ি পাতা এবং তা প্রকাশ 2006 সালের আগ পর্যন্ত সবার জন্যই নিষিদ্ধ ছিল। 2006 ফেব্রুয়ারিতে টেলিযোগাযোগ আইন সংশোধন করে এর 97 ক ধারায় রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার জন্য এর বৈধতা দেয়া হয়। সম্প্রতি রাজনৈতিক নেতা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের ফোনালাপ ফাঁস হয়েছে। অনেক ফোনালাপ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, গণমাধ্যমেও প্রচার হয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে পাল্লা দিয়ে অনেকের একান্ত ব্যক্তিগত অডিও ভিডিও সহ নানা তথ্য প্রকাশের ঘটনা বাড়ছে। আইনজীবীরা বলছেন, সংবিধানের 43 অনুচ্ছেদে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে। টেলিকম অ্যাক্টে আপনি কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে আপনি আড়ি পাতা আপনি এখানে যাবে না, আপনি এটাও একটা অফেন্স হবে। ব্যক্তিগত পর্যায়ের যদি লোকজন করে তো এই ক্ষেত্রে কারো যদি মানহানিকর কোনো রকম কোনো স্টেটমেন্ট দেয়, এটা আপনি দুইভাবে অ্যাড্রেস করতে পারেন। একটা হলো পেনাল কোডের মাধ্যমে এই কথাগুলো আছে, আর এটা যদি টেলিকম বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যদি যায় বা ব্রডকাস্টিং হয় বা এই জিনিসগুলো হয়, তখন আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে এটা একটা ক্রিমিনাল অফেন্স হবে। আইনগতভাবে যদি আপনাকে সাপোর্ট দেওয়া হয়ে থাকে তাহলে অতটুকু আপনি করতে পারবেন প্রাইভেসির ইস্যুটার মধ্যে। এটা নিয়ে আপনি আবার ওটাকে প্রচার করলেন, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই এটা লিগাল না, এটা একটা আনকনস্টিটিউশনাল অ্যাজ ওয়েল। কিছু ক্ষেত্রে সরকারি যেই সংস্থাগুলোকে তাদেরকে এক ধরনের এক্সক্লুশন দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে এই ব্যাপারে দায় দেয়া যাবে না বলে বলা হচ্ছে। সেটা 97 যে স্টেট অফ এমার্জেন্সির প্রভিশন রাখা হয়েছে তার সাথে সাথেই বলা এখানে একটা প্রভিশন রাখা হয়েছে যে সম্প্রতি একটি ডকুমেন্টারি নিয়ে আইনি প্রতিকার চাওয়া হলে বিষয়টি নিয়ে বিটিআরসি এবং সংশ্লিষ্টদের নীতিমালা তৈরির জন্য বলে হাইকোর্ট। যেই বিষয়টা নিয়ে আমি বেশি উদ্বিগ্ন সেটা হচ্ছে যে প্রতিনিয়তই ইদানিং দেখা যাচ্ছে যে টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন আড়ি পাতার ক্লিপ প্রচার করা হচ্ছে। যারা করছেন বা যাদের কাছ থেকে নিচ্ছেন বা যা করছেন তারা আইনের ফাঁক ফোকর অস্পষ্টতায় অনেক তারা হয়তো দায়মুক্ত হতেও পারেন, কিন্তু যারা প্রচার করছেন তাদের কিন্তু এই আইন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। গভর্নমেন্ট কতগুলো হাইকোর্টের নির্দেশে কমিটি গঠন করেছে, যেই কমিটির বা দেখভাল করবে যে এই পার্টিকুলার ইস্যুগুলো কিভাবে আইনের আওতায় এনে সুন্দরভাবে ডিল করা যায়। বিটিআরসি অ্যান্ড মিনিস্ট্রি অফ ইনফরমেশনের তত্ত্বাবধানে হচ্ছে, তো নেক্সট উইকের দিকে ড্রাফটটা একটা প্রিপেয়ার হবে, তারপরে আমরা যাচাই বাছাই করে আমরা হাইকোর্টকে ড্রাফট এটা প্রেজেন্ট করব। ফোন আলাপ ধারণের বিষয়টিকে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে, কিন্তু তা ফাঁস রোধে আইনি কাঠামো ততটা মজবুত নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি বিনিয়োগ না বাড়লে শুধু সরকারি বিনিয়োগ দিয়ে কোনোভাবেই জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হবে না। সেই সাথে সরকারের দেখানো জিডিপির অর্জন নিয়েও বড় প্রশ্ন দেখা দেবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। আসছে বাজেট কেমন হওয়া উচিত ও তাতে কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে তা নিয়ে ভার্চুয়ালি বিশ্লেষণ তুলে ধরেন সানেম। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ডক্টর সাইমা হক বিদিশা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে প্রকৃত বরাদ্দ মাত্র 5.7%। করোনাকালে এবার এই বরাদ্দের মধ্যে আটকে থাকলে চলবে না। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্বের পাশাপাশি খাদ্য নিরাপত্তার প্রশ্নে এবার কৃষিতেও আলাদা বরাদ্দের প্রয়োজন। সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা উচিত, কারণ এটি সংবিধান ও নীতি পরিপন্থী। ব্যক্তি খাত কিন্তু আসলে এই তার যে পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, সেখানে তার যে বিনিয়োগ যদি না বাড়ে, তাহলে আমরা যে এই যে বড় বড় প্রবৃদ্ধির যে সংখ্যা শুনছি সেগুলো আসলে বাস্তবিক কিভাবে হবে? কারণ আমাদের বিনিয়োগে কিন্তু 80% মতোই বিনিয়োগ কিন্তু আসলে আসে ব্যক্তি খাত থেকে। সরকারি বিনিয়োগের ওই 15 থেকে 20% বিনিয়োগ দিয়ে আসলে তো এই 7 থেকে 8% প্রবৃদ্ধি আনা সম্ভব না। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে খুব প্রশ্ন আকারে আসে এবং তার উত্তর আমরা চাই। মিস্টার কামরুলের কাছে যাচ্ছি, যিনি আসছে বাজেটেও গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ জ্বালানি খাত। শতভাগ বিদ্যুতায়নের পর সরকারের লক্ষ্য এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। ভবিষ্যৎ চাহিদার বিষয়টি বিবেচনা করে গুরুত্ব দেওয়া হবে প্রাথমিক জ্বালানি অনুসন্ধান ও আমদানিতেও। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের চাইতে মানসম্পন্ন সঞ্চালনের দিকে নজর দিতে হবে সরকারকে।
গ্যাসের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জ্বালানি বহুমুখীকরণে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন, বিনিয়োগের চাকা কোন দিকে ঘুরবে তা সিংহভাগই নির্ভর করে বিদ্যুৎ জ্বালানি সরবরাহের উপর। কারণ সরকারি বেসরকারি খাতের বিনিয়োগকারীরা চান নিরবচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের নিশ্চয়তা। তাই 2021-22 অর্থবছরের বাজেটে এ খাতে অগ্রাধিকার দিতে চায় সরকার। এরই মধ্যে আসছে বাজেটে এ খাতে 26,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। টার্গেট চলমান প্রকল্প শেষ করে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ পৌঁছে দেয়া। স্বাভাবিক সময় আসলে আমাদের একটা গ্যাসের বড় ডিমান্ড তৈরি হচ্ছে, এবং এই তৈরিটা হবে যদি ইন্ডাস্ট্রি ওপেন হয়ে যায় পুরোপুরিভাবে, এবং আমাদের গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলি যদি আমাদের পুরোপুরিভাবে চলতে পারে, তখন কিন্তু আমাদের এই ডিমান্ডটা বেড়ে যাবে। পায়রা ট্রান্সমিশনের অভাবে আমরা পুরোপুরি পাওয়ার আনতে পারিনি এখনো, হয়তো আরো 1.5 বছর সময় লাগতে পারে এই জায়গাটা। এগুলিকে কনসিডারেশন নিয়েও কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন যদি বিদ্যুৎ আগামী দিনেও দেখতে হয়, তাহলে একটা বিদ্যুৎ বিভাগের আরো ডিটেল পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। খালি বাজেট টাকা পেলাম, ডিফারেন্স অর্থ পেলাম, আমি সেখান থেকে বিল দিলাম, তাহলে হবে না। বিশেষজ্ঞরা বলছেন উৎপাদনের দিক থেকে অনেক এগিয়েছে বিদ্যুৎ খাত, তবে তরল জ্বালানির ব্যবহার কমাতে হবে, নজর দিতে হবে মানসম্পন্ন সরবরাহের দিকে, পাশাপাশি গুরুত্ব দিতে হবে প্রাথমিক জ্বালানি অনুসন্ধানেও। জ্বালানি খাত তো এখন খুবই ইম্পর্টেন্ট হবে। আমরা আশা করব যে সেখানে সরকার বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে, কয়লা থেকে সরে এসে রিনিউয়েবল এনার্জির দিকে যাবার কথা বলেছে। তো আমরা আশা করব যে এই খাতে সেই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা করা হয়েছে পাওয়ার সেক্টরে, সেটা বাস্তবায়নের যে পদক্ষেপগুলি, সেটাও আমরা প্রতিফলন দেখব যেসব প্রজেক্টগুলি নেওয়া হচ্ছে সেটার ক্ষেত্রে। জ্বালানি খাত আসলে বিদ্যুৎ খাতের তুলনায় অনেকটা পিছানো। তো এই জায়গাতে আসলে আমাদের মানে আগামী দিনগুলোর সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে গ্যাসের মজুদটা ফুরিয়ে আসছে। তো এই জায়গাতে আমাদের ডাইভার্সিফিকেশন, বিশেষ করে সোর্সের ডাইভার্সিফিকেশন, এবং আমরা যাতে চিপ রেটে ইন্টারন্যাশনাল সোর্সগুলো থেকে নিয়ে আসতে পারি, তার জন্য কিন্তু এখন থেকে আসলে বড় রকমের একটা পরিকল্পনা দরকার, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে যে অর্থায়নের ব্যবস্থাগুলো কি, সেটাও একটু আমাদের নজর দিতে হবে। আসছে অর্থ বছরের এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 45,868 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 3 বছর 3 মাস পর আবারও 6,000 সূচকের দেখা পেল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। এর আগে 2018 সালের 15 মার্চ ডিএসসি সাধারণ সূচক ছিল 6,050 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সকাল 10টা 3 মিনিটে আগের চেয়ে 54 পয়েন্ট বেড়ে 3 বছর আগের মাইলফলকটা স্পর্শ করে, কিন্তু এরপরই হয় ছন্দপতন। একের পর এক ব্যাংক পতনের তালিকায় নাম লেখানোই সূচক নিম্নমুখী হয়ে পড়ে। 10টা 28 মিনিটে ডিএসসির প্রধান সূচক আগের দিনের চেয়ে 1 পয়েন্ট কমেও যায়। অবশ্য দিন শেষে আবার ঊর্ধ্বমুখী ধারা ফিরে পায় শেয়ার বাজার। ডিএসসির প্রধান সূচক আগের কার্যদিবসের তুলনায় 22 পয়েন্ট বেড়ে 6,008 পয়েন্টে উঠে আসে। এদিকে অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক মূল্য সূচক বেড়েছে 31 পয়েন্ট। মাদ্রাসা ও রোহিঙ্গাদের জন্য আসা বিদেশি অনুদানের অর্থ মামুনুল হক সহ হেফাজত নেতারা নিজেদের স্বার্থে ব্যবহার করতেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। সংস্থাটির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, বাড়ি গাড়ি তৈরি ও রাজনৈতিক ফায়দা লুটতেও কাজে লাগাতেন অনুদানের অর্থ। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় মানববন্ধন ও বিক্ষোভের নামে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দেশজুড়ে চালানো নাশকতার মামলায় গ্রেপ্তার হন মামুনুল হক সহ সংগঠনটির শীর্ষ নেতারা। গোয়েন্দারা বলছেন, সরকার পতনের উদ্দেশ্যেই এই ধরনের তাণ্ডব চালিয়েছে হেফাজতের নেতারা। তাদের দাবি, বিদেশি অর্থেই দেশজুড়ে চালানো হয়েছে এ তাণ্ডব। ফান্ডগুলো অধিকাংশ ক্ষেত্রে আসলে যে সঠিকভাবে মাদ্রাসার ছাত্রদের জন্য খুব একটা যে ব্যবহার হয় তা কিন্তু আমরা পাইনি, এবং এগুলো দিয়ে হেফাজতের কোনো নেতা, আমি সবার কথা বলবো না, কোনো নেতা তাদের স্বার্থসিদ্ধি করছে, রাজনৈতিকভাবে শক্তি অর্জন করার জন্য বা রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করছে। এছাড়া তাদের ব্যক্তিগত গাড়ি বাড়ি আয় উন্নতি এগুলোতেও তারা ব্যবহার করছে। হায়াতুল উলিয়া কিংবা ব্যাফাক যারা আছেন, তাদের যে নেতাগুলো আছেন, এখানেও কিন্তু স্বচ্ছতা আমরা পুরোপুরি পাইনি, সেখানেও স্বচ্ছতার ঘাটতি আছে। আমরা মনে করি এগুলোতে আরও সরকারের আরও দৃষ্টি দেওয়া দরকার এবং এগুলোকে স্বচ্ছতার ভিতরে আনা দরকার। নাশকতা ও তাণ্ডবের মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে গোয়েন্দারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে হেফাজতে ইসলামের মামলা।
ব্যাংকের যে আপনার ডকুমেন্টস আছে, স্টেটমেন্ট আছে, আদার যে স্টেটমেন্ট আছে এবং ভিডিও, আপনার অডিও ভিডিও যে কমিউনিকেশন আছে, সেগুলো ডকুমেন্টারি যে সাক্ষ্য প্রমাণ আছে, এগুলো কিন্তু আমরা মামলা তদন্তে অবশ্যই ব্যবহার করব। হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, এতিমদের নামে বিদেশ থেকে আসা অর্থ নিজেদের স্বার্থেই ব্যবহার করেছে হেফাজতের শীর্ষ নেতারা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। লকডাউন চলবে 6 জুন পর্যন্ত, সীমান্ত বন্ধ থাকবে আরও 14 দিন। রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ 12 জনের মৃত্যুর রেকর্ড। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়া নির্বাচন কমিশনের আপত্তি, চলছে সরকারকে চিঠি দেওয়ার প্রস্তুতি, জানিয়েছেন সিইসি নুরুল হুদা। সিলেটে আবারও ভূমিকম্প, চট্টগ্রাম সহ আশপাশের অঞ্চলে ঝুঁকিপূর্ণ, রাজধানী ঢাকা নিয়ে অভয় দিলেন বিশেষজ্ঞরা। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসনের হোতা আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির অস্তি মজ্জায় প্রতিহিংসা, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকার।